চলে এসেছি আলটিমেটলি তোপচাচি লেকের ধারে। ও অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হোটেল রিয়ানা, লখনৌ। এটা লখনৌয়ের মেন সিটি থেকে 10 কিলোমিটার আগে। আর যেটা আগের ভিডিওতে বললাম যে এখানে আমি কালকে রাত 10:30 নাগাদ এসে পৌঁছেছি। আর এই মুহূর্তে বাজে হচ্ছে 8:20। মোটামুটি রেডি হচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আজকে কত দূর টার্গেট অ্যাচিভ করা যায় দেখা যাক। মোটামুটি ঘুম হয়েছে, এসিটা চালিয়েছিলাম রাত্রে, যার ফলে ঘুম মোটামুটি হয়েছে। সুতরাং দেখি কত দূর। আর ইচ্ছা আছে আজকে কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর। লখনৌ থেকে বেরিয়ে পড়লাম। লখনৌ মানে যেখানে যে হোটেলটাতে ছিলাম লখনৌয়ের 10 কিলোমিটার আগে। আর আজকে ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এখন বাজে 9:05। আর এখন থেকে বেরোলাম, দেখা যাক আজকে কত দূর যাওয়া যায়। আর ধরছি একদম লখনৌয়ের বাইরে, ভেতর দিয়ে পেছনের দিকে রাস্তাটা দিয়েও যাওয়া যেত, কিন্তু ওটা দিয়ে গেলে লখনৌয়ের আউটার রিং যে রোড সেটাকে ক্রস করতে হতো। আসার সময় ওখানে দেখলাম যথেষ্ট ভিড় ছিল, যার জন্য এই যে আউটার রিং রোড সেইটা দিয়েই যাব, একটু বাইরে দিয়ে, যাতে লখনৌয়ের জ্যামটা ক্রস করতে না হয়। কারণ এখন সকাল 9:10 বেজে গেছে। আজকে সোমবার, অফিস টাইমও আরম্ভ হয়ে যাবে। সুতরাং অফিস টাইমে জ্যামটা তো অ্যাভয়েড করতেই হবে, সেই কারণে এই রাস্তাটা বেছে নিলাম। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। আর চমৎকার রাস্তা, এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন, 6 লেনের চমৎকার রাস্তা দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। সামনে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 6 লেনের চমৎকার রাস্তা। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার রাস্তা নয়, এটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের রাস্তা। এবং লখনৌ থেকে ইউপি বিহার সীমান্তের গাজীপুর পর্যন্ত 340 কিলোমিটার লম্বা এই রাস্তা। চমৎকার, একদম মাখনের মতো রাস্তা। তবে এই রাস্তায় কিন্তু বাইকেরও টোল লাগে, এটা মাথায় রাখা দরকার। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটির রাস্তা নয়। ও রাস্তা তো নয়, যেন মাখন। এরকম রাস্তা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকা উচিত, কিন্তু দুর্ভাগ্য সেটা নেই। সকালবেলার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে একদম মাখনের মতো বিদ্যুৎ গতিতে ছুটে চলেছি। আর টোলগেট এখান থেকে দেখাচ্ছে 2 কিলোমিটার পরে। একদম মাখন, মানে গাড়ি একটু নড়ছে না, এত চমৎকার রাস্তা। একদম মাখনের মতো রাস্তা, চমৎকার। ও এরকম একটা এক্সপ্রেসওয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় করা উচিত। তো যেটা বলছিলাম, এখানে বাইকের টোল লাগে। টোল পড়লো 125 টাকা। আমি যেহেতু সুলতানপুর হয়ে আবার ওই রোডটা ধরবো, সেই জন্য 125 টাকা টোল পড়লো। আর তো রাস্তা নিয়ে বলার কিছু নেই, মানে এক্সপ্রেসওয়ে সেই রকমই। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রচুর নাম শোনা, তো একটা আলাদাই রোমাঞ্চকর অনুভূতি বলা যায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানো। এবং দুদিকে ব্যারিকেড করা পুরো। চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে। আর আমি সুলতানপুর থেকে নেমে যাব, কারণ হচ্ছে সুলতানপুর থেকে তারপর লখনৌ বারাণসী যে হাইওয়ে সেটাকে ধরতে হবে।
আর আজমগড় পর্যন্তও যাওয়া যায়, আজমগড় থেকেও নামা যায়, কিন্তু আজমগড় থেকে গেলে তাহলে ডিস্টেন্সটা, বারাণসীর ডিস্টেন্সটা অনেকটা লং হয়ে যায়। আর কেউ যদি মনে করে একদম মানে বিহার ইউপি যে বর্ডার গাজীপুর, সে গাজীপুর হয়ে যাবে, তাহলেও সেটাও যেতে পারে। কিন্তু বিহারের রাস্তা তো সবাই জানে, বিহারের রাস্তার অবস্থা খুব খারাপ। সুতরাং কলকাতা ফেরার জন্য সব থেকে ভালো আইদার আজমগড় অথবা সুলতানপুর থেকে নেমে যাওয়া। গাজীপুর পর্যন্ত যাওয়াই যায়। আমরা সবসময় ন্যাশনাল হাইওয়ে অথরিটির কথা বলে থাকি, ন্যাশনাল হাইওয়েগুলো চমৎকার হয় চালাতে, কিন্তু লখনৌ থেকে বারাণসী আসতে গেলে তার লখনৌ বারাণসী ন্যাশনাল হাইওয়ে আছে, সেটা তো ঠিকই আছে, সেটা 4 লেনের রাস্তা, ভালোই রাস্তা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু লখনৌ থেকে বারাণসী আসতে গেলে আমার মনে হয় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হচ্ছে বেস্ট অপশান ন্যাশনাল হাইওয়ে রাস্তা থাকতেও। কারণ এরকম মাখনের মতো রাস্তা এবং কোনো ডিস্টারবেন্স নেই, রাস্তায় কোনোরূপ ডিস্টারবেন্স নেই, তো সেটা কিন্তু চুজ করা যেতে পারে। যদিও পুরোটা নেওয়া যাবে না, কারণ এই রাস্তা কিন্তু বারাণসী যেতে গেলে, লখনৌ থেকে বারাণসী যেতে গেলে আইদার সুলতানপুর থেকে অথবা আজমগড় থেকে সাইড করতে হবে। আজমগড় থেকে সাইড করলে একটু ডিস্টেন্সটা লং বেশি পড়ে যায়, সেই কারণে আমি সুলতানপুর থেকে কাট করব, আজমগড় পর্যন্ত যাব না। আর বাইকের টোল মোটামুটি এখানে যে দেখলাম পার কিলোমিটার 1 টাকা করে, কিন্তু সেটা জাস্টিফায়েড, যা রাস্তা সেই অনুযায়ী এটা যথেষ্ট জাস্টিফায়েড। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কিন্তু পেট্রোল পাম্প এবং খাওয়ার জায়গা আছে। আমি লখনৌয়ের সাইড থেকে ওঠার পর মোটামুটি 10 কিলোমিটারের মধ্যে একটা পেট্রোল পাম্প পেয়েছি। আর একটু আগেই, এই 60 কিলোমিটার এখন হয়ে গেছে, 60 কিলোমিটার চলে এসেছি, একটু আগে কিন্তু একটা খাওয়ার জায়গা দেখলাম। যদিও আমি এখানে এখন খাবো না, আমি একদম সোজা এক্সপ্রেসওয়ে ছেড়ে গিয়ে নিচে নেমে তারপরে খাবো। চমৎকার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় চলে এসছে, কারণ এই যে সুলতানপুরের জন্য এক্সিট দেখাচ্ছে, এক্সিট মার্ক পেয়ে গেছে, 500 মিটার পরেই সুলতানপুরের জন্য এক্সিট। খুব সুন্দর লাগলো, মানে এরকম রাস্তা সমস্ত রাজ্যেই থাকা উচিত। ওহ, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর। আর এই যে বাঁদিকে সুলতানপুরের জন্য বেরিয়ে যাচ্ছে এখন আমার 100, এই যে সুলতানপুরের জন্য বেরিয়ে চলে গেলাম। 125 কিলোমিটার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গাড়ি চালালাম, তার যে অভিজ্ঞতা অনন্য অসাধারণ। আবার আসবো কোনো এক সময়, তখন আবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে নিশ্চয়ই গাড়ি চালাবো। সুলতানপুর সিটি এখনও আসেনি, তার আগে লাঞ্চ করে নিলাম, রাইস আর মাটন, আর ওটা প্যাক করে নিলাম চিকেন ললিপপ, রাস্তায় খাবো। অ্যাকচুয়ালি গতকাল রাত্রে কিছুই খাইনি, যার ফলে খিদে ছিল। সকাল সকালই লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে নিয়ে এবার ছুটে চলেছি বারাণসীর দিকে। যতটা যাওয়া যায়, বারাণসী তো যাবই, সেটা বিষয় নয়, বারাণসী ছাড়িয়ে যতটা যাওয়া যায় দেখা যাক, সেখানেই থাকবো। থাকা নিয়েও চাপ নেওয়ার কিছু নেই, রাস্তার ধারে কোথাও না কোথাও কিছু একটা পাওয়া যাচ্ছে, যেখানে যা পেয়ে যাচ্ছি সেখানেই থেকে যাব, কোনো চাপ নেওয়ার নেই। কিন্তু আছি NH 731, 731 নম্বর NH। এখান থেকে মোটামুটি এখনও 115-16 কিলোমিটার মতো আছে বারাণসী। আর এই মুহূর্তে রাস্তাটা তো বেশ ভালো, যদিও আকাশের মুখ আজকে ভার, মানে আজকে সূর্যের মুখ দেখিনি। আর তার মধ্য দিয়েই আমার বাড়ি ফিরে যাওয়ার প্রক্রিয়া সেটা চলছে। এই যে বারাণসী যাওয়ার রাস্তা ছেড়ে দিলাম, রিং রোড ধরে নিলাম, বারাণসী শহরের ভেতরে যাতে না ঢুকতে হয় সেই কারণে রিং রোড ধরা। দেখা যাক রিং রোড কী কন্ডিশনে আছে দেখি। এই মুহূর্তে সময় হচ্ছে 3:56, মানে প্রায় 4টে বেজে গেছে। তো উঠে পড়েছি বারাণসী রিং রোড। এটা
আমাদের যেটা করবে বারাণসীকে বাইপাস করে, মোগলসরাইকে বাইপাস করে সোজা NH-19 নিয়ে যাবে। তো এখনও হেভি ভেহিকেলের জন্য রাস্তা বন্ধ ওখানে আছে, ছোটো ভেহিকেলের জন্যই চালু। দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। যাচ্ছি তো বারাণসী রিং রোডের, এই যে গঙ্গা পার হচ্ছি, বারাণসী রিং রোড কিন্তু একদিক বন্ধ, এই দিকটা বন্ধ। সেই জন্য গুগল ম্যাপ বারবার এরকম দেখাচ্ছিল পেছনে যাও পেছনে যাও। এই দিক দিয়ে একদিক দিয়ে গাড়ি আসছে, একদিক দিয়েই দু সাইডের গাড়ি আসছে। ওই কারণে হেভি ভেহিকেল বন্ধ, এক সাইডের কাজ হয়নি। আর এই যে রিং রোডের কাজ এই দিকটা হচ্ছে, এই দিকটা কাজ হচ্ছে। পার হচ্ছি গঙ্গা বারাণসী রিং রোড দিয়ে। উল্টো দিক থেকেও গাড়ি আসছে একই এতে, একদিকটা খুলে দিয়েছে। বারাণসীকে বাইপাস করে চমৎকার বারাণসী রিং রোড দিয়ে ছুটে চলেছি সাসারামের দিকে। আর এখন 4:09 বাজে। যদিও গঙ্গার ওপর ব্রিজ একটা দিক কমপ্লিট হয়েছে, একটা দিক কমপ্লিট হওয়ার ফলে কি হচ্ছে, সমস্ত গাড়ি ওই একটা দিক দিয়ে যাচ্ছে এবং হেভি ভেহিকেলের জন্য বন্ধ। যাই হোক, ছোটো গাড়ি বা বাইকের জন্য কোনো অসুবিধে নেই, সুন্দর চলে গেলাম, মানে চলে যাচ্ছি। আদারওয়াইজ বারাণসীকে ক্রস করতে হলে অবস্থা খারাপ হয়ে যেত, ওখানেই 2 ঘন্টা লেগে যেত, ওখানেই সন্ধে হয়ে যেত। আলটিমেটলি বারাণসী রিং রোড দিয়ে NH-19 উঠে পড়লাম। সোজা রাস্তা চলে গেছে কলকাতায়, NH-19। আর এই মুহূর্তে সময় হচ্ছে 4:30। শেষে ফেরার পথে সোন ক্রস করছি। অনেকটাই রাত হয়ে গেছে, 6:40 হয়ে গেছে। সোন ক্রস করছি। আর পেছনে যে শহরটা ডেহরি অন সোন। যাই হোক, যাওয়ার সময় এটা দেখিয়েছি দুপাশটা। এখন তো রাতের অন্ধকার হয়ে গেছে, দেখানোর কোনো জায়গা নেই। তো চালাচ্ছি এখনও, মোটামুটি 9:10-15 পর্যন্ত ইচ্ছা আছে চালানোর গাড়ি। দেখা যাক কত দূর গিয়ে থাকে। চৌপারানে থাকার ইচ্ছা আছে, চৌপারান দেখি সেখানেও বা কী অপশান, কী ফেসিলিটি পাওয়া যায়, হোটেল কোথায় পাওয়া যায় সেটাও দেখি। এখন বাজে রাত 8:45। আর আমি এই মুহূর্তে পার হচ্ছি চৌপারানের বিখ্যাত জঙ্গল। একটু আগেই একটা খেকশিয়ালকে পার হচ্ছিল, গাড়ির সামনে দিয়ে ছুটে বেরিয়ে গেল। যদিও হাইওয়ে, তবু জঙ্গলের এরিয়া। এবং যাওয়ার সময় এটা দেখিয়েছিলাম, ফেরার সময় এই মুহূর্তে এটুকু বোঝানোর চেষ্টা করছি যে এরিয়াটা দিয়ে যাচ্ছি সেটা পুরো জঙ্গলের এরিয়া। এবং পার হচ্ছে চৌপারানের জঙ্গল। এইবারে চৌপারানে গিয়ে থাকবো আমি, এটাই প্ল্যান আছে। এখন দেখা যাক হোটেল ঠিকঠাক পাওয়া যায় কিনা। মোটামুটি পাওয়া গেলে চৌপারানেই থাকবো। হ্যালো ফ্রেন্ডস, চৌপারানে এসে একটা হোটেলে উঠে পড়লাম, হোটেল চেতনা প্যালেস। একটা এসি রুম নিলাম, 1200 টাকা নিল। আর যেটা বিষয় হচ্ছে, এখন এই মুহূর্তে প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর কথা বলার মতো অবস্থায় সত্যি নেই। কারণ এসে 9:30টার সময় আসলাম, তারপর স্নান করে খাওয়া দাওয়া করতে প্রায় 11টা বেজে গেছে। আর এই মুহূর্তে আর সত্যি শরীরে এনার্জি বলে কিছু নেই। এই মুহূর্তে একটা সুন্দর ঘুম দরকার। ঘুম দিলে কালকে সকালে আবার নতুন করে এনার্জি ফেরত পাবো। এবং আগামীকাল আমার কিন্তু আরও যেতে হবে 403 কিলোমিটার এখান থেকে। আর আগামীকাল যাওয়ার সময় ইচ্ছা আছে একবার তোপচাঁচি লেকটা দেখেই যাব। ডিস্টেন্স বেশি নেই, সেই কারণে তোপচাঁচি লেকটা দেখে যাব, এইটাই পরিকল্পনা। দেখা যাক, আপনাদের সঙ্গেও
শেয়ার করব, দেখাবো তোপচাঁচি লেকে। তাহলে আপাতত আজকের মতো বিরতি নিলাম, কালকে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম হোটেল চেতনা প্যালেস চৌপারন। তো একদম রেডি, এখন সকাল 8:20 বাজে, আর আজকেই আমার ফেরত যাওয়ার শেষ দিন, অর্থাৎ আজকেই ফেরত যাব বাড়িতে, এবং যাওয়ার সময় তোপচাঁচি লেকটা দেখেই যাব। আর আজকে একটু দেরি করেই ঘুম ভেঙেছে, এখন রেডি হচ্ছি, মানে 7:20 বেজে গেছে ঘুম ভাঙতে। মিসেস ফোন করায় তারপর ঘুম ভেঙেছে, আদারওয়াইজ নিজে থেকে ঘুম ভাঙেনি। তো যাই হোক, লাগেজ গতকাল রাত্রে নামাইনি, সুতরাং লাগেজ মাথা সাদার কোনো প্রশ্নই নেই, লাগেজ যেভাবে ছিল সেইভাবেই আছে। তো এখন জাস্ট যাব, গাড়ি স্টার্ট দেব, আর দেখা হবে গিয়ে আপনাদের লেকে। দেখি, চলুন। সকালের আলোয় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, চপারনের যে হোটেলে ছিলাম সেখান থেকে। আর এই মুহূর্তে বাজে 8:40, আর তোপচাঁচি লেক যাব। তোপচাঁচি লেক এখান থেকে 112 কিলোমিটার, এবং হাইওয়ের প্রায় ধারেই তোপচাঁচি, সেই কারণে কোনো অসুবিধে নেই। 112 কিলোমিটার যাব তোপচাঁচি লেকে। দেখি তোপচাঁচি লেকের আশেপাশে কিছু ব্রেকফাস্ট বা কিছু পাওয়া যায় কিনা দেখা যাক। খাওয়া দাওয়া করবো, তারপর আবার রওনা দেবো ওখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে। তোপচাঁচিতে টিকিটের ব্যবস্থা আছে। বাইকের টিকিট দেখলাম 15 টাকা। আর এই যে চমৎকার জঙ্গলের রাস্তা, কিন্তু হাইওয়ে থেকে রাস্তাটা খারাপ। টিকিট নিচ্ছে ঠিক আছে, টিকিট থাকা দরকার, কিন্তু সাথে সাথে রাস্তাটাও ঠিকঠাক হওয়া দরকার, সেটা কিন্তু পেলাম না। যাই হোক, সামান্যটুকু রাস্তা বলে মালুম লাগছে না, কিছু মনেই হচ্ছে না। চলে এসেছি আলটিমেটলি তোপচাঁচি লেকের ধারে। চা খেলাম, আর এই যে সামনে তোপচাঁচি লেকটা। আর এখন একটু ডিম টোস্ট খাচ্ছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই 8:40 রওনা দিয়েছি, তারপরে যে একটু খাবো। এখানে খাওয়া দাওয়া করে এই তোপচাঁচি লেকটা একটু পরিভ্রমণ করতে বেরোলাম। পরিভ্রমণ মানে বাইকে। এখান থেকে বেশ সুন্দর দেখাচ্ছে এই সাইড থেকে, দারুণ। এই সাইড থেকে কিন্তু সুন্দর দেখাচ্ছে তোপচাঁচি লেকটা। ওই যে পুরো 6-12 কিলোমিটার পুরোটা ঘুরলে আমাকে বললো। তো দেখা যাক, খানিকটা ঘুরে নিই। যারে বলে একেবারে শেষ হইয়াও হইল না শেষ, অর্থাৎ বাড়ির দিকে ফিরছিলাম, ফিরতে ফিরতে যে তোপচাঁচি লেকে এসে একটু খাওয়া দাওয়া করলাম, করে একদম তোপচাঁচি লেকটা ঘুরতে চলে এসেছি। মানে পুরোটা ঘুরবো রাউন্ড দিয়ে, 6 কিলোমিটার আসা এবং 6 কিলোমিটার যাওয়া। আর ঘুরতে ঘুরতে এই দিকটা চলে এসেছি। এখান থেকে তোপচাঁচি লেকের একদম ওই মাথাটা, ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওই মাথা, ওখান থেকে আসলাম। আর এখান থেকেও কিন্তু তোপচাঁচি লেকটা বেশ সুন্দর দেখাচ্ছে, চারিপাশটা জংলা প্রকৃতি, তার মধ্যে তোপচাঁচি লেক, দারুণ। এই পাশটাও জঙ্গল, এই দিকটা আরও খানিকটা যাওয়া যাবে, গিয়ে আবার ব্যাক করতে হবে। আর এই যে আমার গাড়ি। তোপচাঁচি লেক পরিভ্রমণ শেষ, আর তোপচাঁচি লেক পরিভ্রমণ করে ফিরে যাচ্ছি। এবার সোজা এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে সোজা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকবো। ঢুকে তারপরে খাওয়া দাওয়া করবো কিছু। তার আগে খাওয়া দাওয়া করবো না, একদম ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যেখানে খাওয়া দাওয়া পাই। বেশ ভালো লাগলো। তোপচাঁচি লেকটা বেশ বড় সড়ো, বেশ বড়। তো ফেরার সময় জাস্ট 1 ঘন্টা টাইম দেওয়ার জন্যই তোপচাঁচি লেকটা হয়ে গেল। আর আলাদা করে তোপচাঁচি লেক আসার কখনো প্রয়োজন হবে না। খুবই ফেমাস ঝাড়খণ্ডের তোপচাঁচি লেক, এবং
উত্তম কুমারেরও খুব পছন্দের জায়গা। এখানে উত্তম কুমারের বাড়ি আছে, কিন্তু সেখানে আর যাব না, কারণ অতটা ঘোরাঘুরি করব না। কারণ চাইছি আজকে সন্ধেবেলায় ফিরে যেতে, হয়তো ফিরতে 6:30 বেজে যাবে, দেখা যাক কতটা হয়। আর আমার এই যে পুরো অভিজ্ঞতা 11 দিনের ভ্রমণের পুরো অভিজ্ঞতা সত্যি অসাধারণ, অসাধারণ কাটালাম, অসাধারণ কাটলো। এবং বাড়ি ফেরার জন্য তো একটা ভালো লাগা অনুভূতি আছে, আর সাথে সাথে মন খারাপও আছে যে এই যে নিজের সঙ্গে নিজের পরীক্ষা, নিজের সক্ষমতার পরীক্ষা, সেটা শেষ হলো এবারের মতো বলা যায়। হয়নি এখনও, হবে। কারণ এখনও ফিরতে প্রায় এখান থেকে 300 কিলোমিটার আমার দমদম। তো ফেরার সময় 300 কিলোমিটার রাস্তা যেতে হবে। এখানে বেশ বসার জায়গাগুলো করা আছে। যাই হোক, পিকনিকের জন্য ভালো স্পট একটা। এখান থেকেও সুন্দর দেখাচ্ছে পুরো লেকটা। আমি ওই যে পেছন দিকটা গিয়েছিলাম, ওখান দিয়ে লেকটা শুরু হয়ে গেছে ওইদিকে, আর এখানে সেই লেকের চওড়া বিষয়টাও আছে, যার ফলে সুন্দর লাগছে, সুন্দর দেখাচ্ছে। আবার হাইওয়েতে উঠে পড়লাম, আর এই হাইওয়ে আমাকে নিয়ে চলে যাবে একদম আমার বাড়ির পথে। আলটিমেটলি ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। এই ডান দিকেরটা মাইথন ড্যাম, আর এই রিভার ক্রস করে গেলেই ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি, আর এখান থেকে দমদম আর মোটামুটি 225 কিলোমিটার মতো রাস্তা। আর এই মুহূর্তে আকাশ একদম মেঘ করে এসে 4:40 বাজে। হঠাৎ করে আকাশ মেঘ করে এসে, হঠাৎ হয়তো ঘূর্ণিঝড়ের প্রভাব। বাপরে, ডান দিকটা একেবারেই কালো, আর গাড়ি ধরে রাখতে পারছি না, মানে এত জোরে হাওয়া দিচ্ছে, গাড়ি ধরে রাখাই একটু চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, এর মধ্যে গাড়ি ধরে রাখাই খুব চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ডানকুনি 53 দেখাচ্ছে, তার মানে আমার বাড়ি ফিরতে এখনও 60 কিলোমিটার মতো রাস্তা, বা তার হয়তো একটু বেশি হবে, 60-এর একটু বেশিই হবে। দেখা যাক। এর মধ্যে তো আকাশ একদম মুখ কালো করে এসছে, ভিজতে হবে কিনা বুঝতে পারছি না, কারণ রেন কভার একদম পেছনে স্যাডেল ব্যাগে বাঁধা রয়েছে। তো শেষের দিকে হলে আর রেন কভার বের করবো না। একদম শেষের দিকে একদম আকাশ অন্ধকার করে এসছে, ওই যে বিদ্যুৎও চমকাচ্ছে, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া। এমন হাওয়া দিচ্ছে বাইক ধরে রাখাই একটু চাপ হয়ে যাচ্ছে। আর এই দিকটা তো একদম কালো করে আছে, ঘূর্ণিঝড়ের প্রভাবই হয়তো হবে। তো শেষের দিকে কি ভিজতে হবে নাকি? তো যাই হোক, যদি বৃষ্টি চলে আসে শেষের দিকে আর রেন কভার বের করবো না, কারণ রেন কভার রয়েছে একদম পেছনের স্যাডেল ব্যাগে, সেখান থেকে আর এইটুকু সময়ের জন্য বের করবো না। হয়তো এখান থেকে দমদম 60 কিলোমিটার মতো রাস্তা আছে, সুতরাং ওইটুকুর জন্য রেন কভার বের করবো না, একটু ভিজেই নেব। আর জামা কাপড় এমনি নোংরা হয়ে গেছে, তো একটু 2-1 পশলা বৃষ্টি খেলে খারাপ লাগবে না শেষের দিকে, কি বলেন? আলটিমেটলি সামনে ওই দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর মন্দির দেখা যাওয়া মানে এবারের মতো আমার ট্যুর শেষ। আর জয় মা তারা। আর তাহলে এই পর্ব এবং পুরো এই ট্যুর এখানেই শেষ। আর এখান থেকে 6 কিলোমিটার দূরে আমার বাড়ি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে দেখার জন্য।